প্রথম দেখাতেই প্রেম, এই বাক্যটি বরাবরই আমার কাছে অবিশ্বাস্য ছিল। এভাবে হুট করে কি প্রেম হয়? দেখা হবে, পরিচয় হবে, একে অপরকে জানা হবে, তবেই না অনুভূতি সৃষ্টি হবে। অন্তত আমার যুক্তিতে এটাই বলে। কিন্তু ওইসব যুক্তি, তর্ক, অবিশ্বাস ছাপিয়ে এই ভয়ঙ্কর ব্যাপারটা যে আমার সাথে ঘটে যাবে, তাকে আমি কখনো কল্পনা করেছিলাম? তখন কেবল আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা শেষ হতে বড়াপার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। বড়াপার বিরাট বড় সংসার, শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেবর, ননদ দিয়ে যেন সারা বাড়ি সবসময় মেতে থাকে। আর আমি বরাবরই চুপচাপ শান্ত। স্বভাবগত কারণেই এত চিৎকার চেঁচেমেচি বরাবরই অপছন্দ। এসবের জন্যই হয়তো দুদিনের বেশি ও বাড়িতে টিকে থাকতে পারলাম না। তাই কেউ নিতে না আসলেও একা একাই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এক বুক সাহস নিয়ে বিকেল 5টা ট্রেনে রওনা দিলাম। যেতে 1 ঘন্টা লাগার কথা, অর্থাৎ সন্ধ্যার আগেই পৌঁছে যাব। সিটও পেয়েছি জানালার ধারে। সব বেশ অনুকূলেই যাচ্ছিল, কিন্তু পাশের সিটে বসেছেন এক অতি অভদ্র বখাটেই বলা চলে। শুরু থেকেই কেমন একটা অন্যরকম ছোঁয়াছুঁয়ির চেষ্টা। আমি ভয় পেয়ে আড়ষ্ট হয়ে বসে শুধু এক মনে আল্লাহকে ডাকছিলাম। তখন একটা ভারী গলার আওয়াজ ভরসা হয়ে ভেসে আসলো, এই যে ভাই, সিটটা তো আমার, এই অসভ্যতা না করে উঠে যান। তার কথা শুনে হকচকিয়ে যায় বখাটে ছেলেটা। কোনো কিছু না বলেই বিব্রত ভঙ্গিতে উঠে চলে যায়। সে চলে যাওয়ার পর সেই গমগমে কণ্ঠস্বর অধিকারী ব্যক্তিটি সিটে বসলেন। এক নজর তার দিকে তাকিয়ে বাইরে দৃষ্টি দিলাম, কিন্তু ঠিকই বুঝতে পারলাম ওই একবারই তার দিকে নজর দেওয়ার সাথে সাথেই নিজের মনটাও আমি সযত্নে তাকিয়ে দিয়ে দিলাম। আমার কিশোরী বয়সের আবেগ, অতি যত্নে লুকিয়ে রাখা অনুভূতি, গোপন কুঠুরিতে বন্দি ভালোবাসাটুকু একদম সোজা তার নামেই লিখে দিলাম। বাইরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে হৃদয়ের ধোকপোকানির আওয়াজটুকু যেন শুনতে পাচ্ছিলাম। আমার হঠাৎ মাথা ঘোরাতে থাকলো, গলা শুকিয়ে যেতে থাকলো। আচ্ছা, প্রথম দেখাতেও কি এতটা ভেঙে যাওয়া সম্ভব? সেদিন পুরো রাস্তাটুকুই একরাশ মুগ্ধতার সাথে কেটে গেল। তার কথা বলার ধরন, তাকানোর ধরন, চলাফেরার ধরন সবই যেন আমার মনে গেঁথে গিয়েছিল। তার বসার স্টাইল, দাঁড়ানোর স্টাইল, পানি খাওয়ার স্টাইল, কোনো কিছুই বাদ যায়নি। সবটাই গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। বাইরে ঝুম বৃষ্টি, আর ট্রেনের ভিতরে আমার মনের ভিতর অনুভূতির তুমুল বর্ষণ। দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সব মিলে আমি যেন চুপ হয়ে গিয়েছিলাম। সদা হাস্যোজ্জ্বল মেয়ের চঞ্চল চাহনি যেন শান্ত হয়ে এসেছিল। কিন্তু এটা তো আর অনন্তকালের ভ্রমণ না। ট্রেনও একসময় তার গন্তব্যে ঠিকই পৌঁছে যায়। আমিও তেমন ট্রেনের সাথে সাথেই নিজের গন্তব্যে পৌঁছেছিলাম। কিন্তু ততক্ষণে আধার নেমে এসেছে, আর বাইরে তুমুল বৃষ্টি। নিজে একা বাড়ি যাব, এটা তো খুব করে বলে এসেছি, তাও কেউ নিতে আসেনি। কিন্তু এদিকে সন্ধ্যায় একা একা বাড়ি যেতে ভয় লাগছে। আমি যে বরাবরই বাবা ভাইয়ের হাত ধরে চলা মেয়ে, বাইরের কঠিন পৃথিবীতে তখনও আমার একা চলা শুরু হয়নি। তবুও সব ভয় কাটিয়ে এক বুক সাহস জোগাড় করে যখনই সামনে আগাতে যাব, তখনই আবার সেই গমগমে কণ্ঠস্বর, কোনো সমস্যা হয়েছে কি? পেছনে তাকিয়ে দেখি সেই অচেনা ভদ্রলোক, যার নামে আমি ঠিক একটু আগেই নিজেকে লিখে দিয়েছি। আমার অপরিণত বয়সের আবেগ যার নামে করে দিয়েছি। কিন্তু তাকে কিভাবে উত্তর দেব? তাকে কি বলবো যে আমি ভয় পাচ্ছি? আমাকে প্লিজ একটু বাসায় দিয়ে আসেন। হুম, কি লজ্জাজনক বিষয়। আপনি কি ভয় পাচ্ছেন? বাসায় একা যেতে পারবেন না? একটু চোখ মুখ কুঁচকে তিনি প্রশ্নগুলি করলেন, যেন কি এক অদ্ভুত প্রাণীর সামনে দেখেছে। তার নজরের ধরন দেখে আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকে উত্তর দিলাম, আসলে এটাই আমার প্রথম একা করা জার্নি, তাই একটু। তিনি আমার কথা পুরোপুরি শেষ করতে না দিয়ে বললেন, আচ্ছা, এখানে একটু দাঁড়ান, কোথাও যাবেন না কিন্তু। আমিও তার কথা মতোই দাঁড়ালাম। একদম সন্ধ্যা হতে একটু লোকজন কম আশেপাশে। আবার মানুষটা আমার সম্পূর্ণ অপরিচিত। তার কথাতে তাই অপেক্ষা করা ঠিক হচ্ছে কি না এটাও বুঝতে পারছি না। দিনকালও তো খারাপ, তাই অনেকগুলো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু সদ্য জন্ম নেওয়া অনুভূতির কাছে সেগুলো ঠিক শক্তভাবে দাঁড়াতেও পারছিল না। কারো উপর অনুভূতি জন্মানোর প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস। কিন্তু এই স্বল্প পরিচয়ে কারো প্রতি বিশ্বাস জন্মানোর কি সম্ভব? নাকি ওই যে ট্রেনে একা বসে থাকা মেয়েটাকে একটা বখাটের ছোঁয়াছুঁয়ি থেকে বাঁচালো, তাকে একটু ভরসা দিল, এতেই কি তার প্রতি বিশ্বাসটা জন্মে গিয়েছিল আমার? আমি আসলে কিছুই জানি না। আমি শুধু জানি সেই মুহূর্তে আমার পরিবারের বাইরে আমি যদি একজন মানুষকেও চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকি, ভরসা করে থাকি, তবে সেই মানুষটা তিনি। কিন্তু এই অগাধ বিশ্বাস আর ভরসার কারণ আমার অজানা। রিকশায় উঠে আসুন।
হঠাৎ একটা রিকশা এসে আমার ভাবনায় ছেদ ঘটালো, সাথে মানুষটার বলা এই বাক্য। আমি কিছু বলতে নিতেই তিনি আবার বলে উঠলেন, কুয়াশার মোড়ের ৩ নম্বর বাসা, তাই তো? ব্যাস, এতটুকুই যথেষ্ট। যতটুকু শঙ্কা ছিল সব কাটিয়ে রিকশায় উঠে গেলাম। হয়তো তার উপর কোনো অজানা ভরসার কারণেই পেরেছিলাম এটা করতে। কিন্তু পরপর এত কিছু হওয়াতে সে কিভাবে আমার বাসার ঠিকানা জানলো, কিংবা তার পরিচয় কি, কোথায় যাবে, এসব কিছুই জানার কথা আমার মাথায় এলো না। তার সাথে আবার ঠিক কথা হলো আমার বাসার মোড়ের সামনে এসে। মোড়ের কাছে আসতেই যখন নেমে যাচ্ছিলাম, তখন তিনি বললেন, শোনো, এরকম অন্য কেউ বলে হুটহাট রিকশায় উঠে যাবে না, আর একা একা কোথাও যাবে না, বুঝেছ? একরাশ মন খারাপ নিয়ে আমি তাকে মাথা নেড়ে বোঝালাম বুঝেছি। সে কি ভাবলো আমাকে? আমি সবার কথাতেই রিকশায় উঠে যায় নাকি? আমি তো কাউকে বিশ্বাস করি না, দিনকাল খারাপ আমিও জানি। কিন্তু কেন যেন তাকে বিশ্বাস করতে মন চেয়েছিল আমার, ভরসা করতে মন চেয়েছিল, আর সে এটা বুঝল না। অভিমান নিয়ে মাথা নিচু করে আমি বাড়ির দিকে হাঁটা ধরলাম। তখনই দেখি পেছনের রিকশা থেকে নেমে সে এগিয়ে এসেছে। হঠাৎ আমার চোখের সামনে চোখ মিলিয়ে মাথাটা একটু এগিয়ে ফিসফিসিয়ে তিনি বলে উঠলেন, শোনো মেয়ে, চঞ্চল চোখের মেয়েদের মোটেও শান্ত দৃষ্টিতে মানায় না, একদম বিচ্ছিরি লাগে। আর ময়না পাখি নামে যার নাম, তাকে তো এত বেশি চুপচাপ থাকা আরও মানায় না। আমি চমকে উঠলাম। তিনি আমার নাম জানেন? কিভাবে জানেন? কে তিনি? কিভাবে চিনেন আমাকে? কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি রিকশায় উঠে চলে গেলেন, অদূরে মিলিয়ে গেলেন। আর আমি একমনে ওদিকে তাকিয়ে রইলাম। তখনও যদি জানতাম তার সাথে এই স্বল্পক্ষণের আলাপ আমার মনে কি বিশাল প্রতিক্রিয়া ফেলবে, কি বিশাল পরিমাণ ভালোবাসার জন্ম দেবে, তাহলে হয়তো তাকে যেতেই দিতাম না, ধরে বেঁধে তাকে রেখে দিতাম, কিংবা তাকে খুঁজে পাওয়ার পর জেনে নিতাম। তারপরে দিনগুলো আমার খুব এলোমেলো কাটলো। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কারোর সাথে কথাই বলি না, সারাক্ষণ শুধু অন্ধকার রুমে বসে থাকি আর ওই মানুষটার কথা ভাবি। চোখ বন্ধ করে ওই দিনের স্বল্প সময়টুকু বারবার মনে করার চেষ্টা করি, আর নিজেকে দোষারোপ করি। এত বোকা আমি, মানুষটার নাম পর্যন্ত জেনে নেইনি। এই বোকামোর জন্য চোখে পানি পর্যন্ত চলে আসতো। ভেতর ভেতর যেন দুমড়ে মুচড়ে যেতে থাকলাম। আমার এই টালমাটাল অবস্থা বাড়ির সবাইকে নাড়িয়ে দিল। তাদের শতাবারে মাথায় তুলে রাখা মেয়ের এত শান্ত অবস্থা তাদেরও চিন্তায় ফেলে দিয়েছিল। ঠিক সে সময় এসে হাল ধরলেন আমার বড় ভাই মৃদুল। ভাই এতক্ষণ কেবল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন, পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। তার দুনিয়া বোধ হয় বই আর ভার্সিটি নিয়েই। কিন্তু আমার এই বিষয় এলোমেলো অবস্থায় সেবার তিনি আমাকে সামলে নিয়েছিলেন। প্রথমে আমার সব কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, তারপর শুরু করলেন তার বিভিন্ন কৌতূহলী প্রশ্ন। আমি সব মিনমিনিয়ে উত্তর দিচ্ছিলাম, আর যত তিনি শুনছিলেন ততই যেন অবাক হচ্ছিলেন। হ্যাঁ রে ময়না, ছেলেটা কি আমাদের এলাকার নাকি অন্য জায়গার? জানি না ভাইয়া, ঠিকানা তো বলেনি আমাকে। আমাদের শহরের কি? এখানেই তো ট্রেন থেকে নামলো। এই শহরেরই হবে তাহলে। কি পড়াশোনা করছে? জানি না। নামটা তো জানিস? কিছু জানি না ভাইয়া, কিছু না। শুধু জানি খেতে পারছি না আমি। খেতে গেলেই তাকে মনে করে আমার প্লেট ভেসে যাচ্ছে চোখের পানিতে। আমি ঘুমাতে পারছি না, চোখ বন্ধ করলেই তাকে মনে পড়ছে। আমি কারোর সাথে কথা বলতে পারছি না, দুদণ্ড ঠিকমতো স্থির হয়ে বসতে পারছি না আমি। সারাক্ষণ মনে হচ্ছে কেন তার ব্যাপারে কিছু জানতে চাইলাম না, কেন তাকে এভাবেই চলে যেতে দিলাম। কাঁদতে কাঁদতে ভাইয়াকে জড়িয়ে ধরলাম আমি। ভাইয়া আস্তে আস্তে আমাকে সামলে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে কিছু বলতে শুরু করলেন। জানিস মনা, আমি তখন ইন্টারে পড়তাম। আমাদের সাথে নীরা নামের একটা মেয়ে পড়তো। সবসময় চুপচাপ থাকতো, গম্ভীর, মুখ ভার করে রাখতো। ঠিক ওই বয়সের সাথে ওর ব্যবহারটা যেন মানানসই না। কলেজে আসতো, ক্লাস করতো, কারোর সাথে কোনো কথাই বলতো না, কোনো বান্ধবীও নেই। কিন্তু জানিস, এই অন্যরকম একটা মেয়েকে কেন যেন আমার ভালো লেগে যেতে থাকলো। তারপর একদিন মেয়েটা ক্লাসে একটা গান গেল। ওর ওই আমারও পরাণ যাহা চাই গানটা শুনে মনে হয়েছিল এই মেয়েটাকেই তো আমার দরকার। আমার সারা জীবনটাকে গানের ছন্দে বেঁধে রাখতে একেই প্রয়োজন। মেয়েটাকে দিন দিন যেন আরো ভালোবাসতে থাকলাম। আমার অল্প বয়সে প্রথম আবেগের নাম ছিল নীরা। এতটুকু বলেই ভাইয়া থেমে গেল, আর আমি স্পষ্ট দেখলাম ভাইয়ার চোখে পানি চিকচিক করছে। আমার এই জীবনে ভাইয়ার চোখে আমি পানি দেখিনি, আর আজ সে যেন বহু কষ্টে পানি আটকে রেখেছে।
নীরাকে প্রতিদিনই আর চোখে দেখতাম। ক্লাসের সব বেঞ্চে তার নাম লিখে ভরে ফেলেছিলাম। সব বন্ধুরা আমার ওই পাগলামি দেখে হাসতো, মজা নিত। নীরাও হয়তো বুঝতো, কিন্তু কখনো কিছু বলেনি। কিন্তু ওই সব কিছুর প্রভাব পড়ল পড়াশোনায়। সেবার টেস্টে আমার রেজাল্টে ধস নামলো। সব স্যার ম্যামরা তো অবাক। সবসময় ফার্স্ট পজিশনে থাকা ছেলেটার এমন অবস্থা। বাবারও অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। আমিও ঠিক বুঝতে পারছিলাম না, সামনে তো বোর্ড পরীক্ষা। সবাইকে চিন্তায় দেখে আমার নিজেরও কেমন অসহায় লাগছিল। ঠিক সে সময় নীরা আমার সাথে প্রথম কথা বলল। ও কিন্তু সেদিন আমাকে কোনো সান্ত্বনা দিতে কথা বলেনি, বরং ও হেসে হেসে এই পৃথিবীর একজন বোকা মানুষের কথা বলেছিল, যেই বোকা মানুষ একজন মেয়েকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, কিন্তু যার জন্য দিয়েছে সে আদৌতে ছেলেকে পছন্দ করে না। সেদিন নীরা আমাকে বুঝিয়ে দিয়েছিল আমার একতরফা ভালোবাসার বিন্দুমাত্র মূল্য তার কাছে নেই। আমি ঠিক কতটা বোকামি করে তার জন্য নিজের জীবন নষ্ট করছি, আমার ভালোবাসা কতটা অপাত্রে ঢালছি। সবটুকু বলে ভাইয়া থামল। নিজেকে একটু সামলে নিলে হয়তো। মনা, তোর কি মনে হয় না যে তুইও অপাত্রে নিজের ভালোবাসা দিচ্ছিস? আমি চমকে উঠলাম। দৃষ্টি এদিক ওদিক করে জলদি উত্তর দিতে চাইলাম, কিন্তু কিন্তু ভাইয়া, আমি তোর কথা জানি না। হতে পারে সেই মানুষটা আমাকে আমার মতো করে ভুলতে পারছে না। তুই বড় আপার বাসা থেকে কতদিন হলো ফিরেছিস? 4 মাস তো হতে গেল। আচ্ছা মনা, তুই না হয় তার সম্পর্কে কিছুই জানিস না, কিন্তু সে তো জানে, তোকে ভালোভাবেই চিনে, তোর বাসাও চিনে। তবে সে কেন এতদিনে একটি বারো তোর খোঁজ করতে এলো না, কিংবা তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো না? তোর মতো এই এলোমেলো অবস্থা যদি তারও হতো, তবে সে এতদিনে আমাদের বাড়ির সামনে হাজির হতো, কিন্তু তার অমন হয়নি। আমি ফ্যালফ্যাল করে ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম। সত্যি তো, আমি তার পরিচয় না জানলেও সে তো জানে। সে তো পারত একবার আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু করলো না। তবে কি তার মনে আমি একটুও দাগ কাটিনি? সেদিনের কথা কি তার মনে একটুও নেই? জানিস মনা, একতরফা ভালোবাসা খুবই ভয়ঙ্কর। এই সর্বনাশা জিনিস তোকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে, কিন্তু দিন শেষে দেখবি তুই যার জন্য শেষ হলি সেই তোকে দেখে হাসছে। শ্রেষ্ঠ বোকা মানুষ বলে তোকে উপাধি দিচ্ছে। তাই এই বোকামো না করে নিজের কথা ভাব, পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখ। ভাইয়ার সব কথা শুনে অভিমানে আমার সর্বাঙ্গ নীল হয়ে এলো। অনুভূতির চারা যেখানে সবেমাত্র মাথা তুলে দাঁড়াচ্ছিল, তা সেখানে যেন সেটা নুয়ে পড়ল। একরাশ অভিমানে আমার মন যেন শক্ত হয়ে এলো। সেদিনের মতো ভাইয়া আর কিছু বলেনি। শুধু যাওয়ার সময় ভাইয়া আমার মাথায় হাত রেখে কিছুক্ষণ তাকিয়েছিল। কেন যেন মনে হয় ভাইয়া সেদিন ভাবছিল, যদি নীরা তার কথা নাই ভাবত, তবে কেন সেদিন নীরা তাকে বোঝাতে এসেছিল। আর সেই কঠোরভাবে বোঝানোতেই তো আছে তার ডিপার্টমেন্টের সেরা স্টুডেন্ট। কিন্তু ভাইয়া আমার এই টালমাটাল অবস্থায় কিছু বলতে পারেনি। শুধু চলে যাওয়ার সময় নীরার কথা জানতে চাইলে বলেছিল, কলেজের পর থেকে নীরার কোনো খোঁজ জানে না সে। সেবারের মতো আমি নিজেকে সামলে নিয়েছিলাম, নিজেকে সম্পূর্ণরূপে যেন পড়াশোনায় ডুবিয়েছিলাম। যত তার কথা মনে পড়ত, তত হায়ার ম্যাথের কঠিন কঠিন অঙ্ক, রসায়নের কঠিন বিক্রিয়া, ফিজিক্সের কঠিন থিওরিতে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। আবার আগের ময়নার মতো হাসি খুশিতে বাড়ি ভরে রেখেছিলাম। কিন্তু আদৌ কি পেরেছিলাম নিজেকে ভুলিয়ে রাখতে? সে তো নিস্তব্ধ রাতগুলোতে বুকের ভেতর ভীষণ দহন হতো, একজনকে আর দেখতে না পারবার যন্ত্রণা হতো। সবকিছু মিলে আমার হাসি খুশি থাকার স্বভাবটা যেন মিলিয়ে যাচ্ছিল। তারপরের কিছু বছর আমার এমনই কাটলো, সাদামাটা রংহীন। তখন আমি ভার্সিটিতে পড়ছি। পড়াশোনার চাপ, নতুন বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, এমনই চলছিল। হঠাৎ একদিন বাসায় এক বিয়ের দাওয়াত দিল। আমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। সেই বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হবে। আমাদেরও গ্রামে বাড়ি আছে, কিন্তু সে বাড়িতে কেউ থাকে না। আমার দাদা যান বহু আগে ওখান থেকে এসে শহরে বাড়ি করে স্থায়ী হয়েছেন, তাই আমাদের কখনো গ্রামে যাওয়া হয়নি আর। এবার তাই গ্রামে যাবার একটা সুযোগ পেয়ে সবাই মেতে উঠল। সবাই প্রথমবারের মতো নিজেদের গ্রামে যেতে চায়, কিন্তু বাদ সাধলেন আমার বাবা। তিনি হঠাৎ কেন যেন আমাদের যেতে দিতে চাইলেন না। কেমন অদ্ভুত মন খারাপের রেশ তার সারা চেহারায় ঘুরে যেতে থাকলো। তিনি বাড়ির সব থেকে বড়, তাই কেউ আর তার কথার অমান্য করে কিছু বললেন না। কিন্তু হঠাৎ সবার উৎসাহে আশায় ভাটা পড়াতে সবাই একটু দুঃখে পেল। সে সময় আমার মেজো চাচা আর মা হাল ধরলেন। বাবাকে একদিন তারা দুজন খুব করে বোঝালেন। তাদের এক গোপন মিটিং চলল প্রায় ঘন্টা ধরে।
সেই গোপন মিটিং শেষে বাবাদের সবাই ভাই বোনদের তার ঘরে ডাক পাঠালেন। এর মধ্যে ছিলাম আমি, আমার বড় ভাই মৃদুল, আর মেজো চাচার 2 মেয়ে টিনা আর মিনা, ছোট চাচার এক ছেলে মুগ্ধ। টিনা আমার থেকে বছর 2 ছোট, এবার কলেজে পড়ছে, আর মিনার মুগ্ধ একই বয়সের, ক্লাস 9-এ পড়ছে ওরা। তোমরা হয়তো শুনেছ আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গ্রামে যাচ্ছি। প্রথমে আমি তোমাদের নিয়ে যেতে না চাইলেও এখন নিয়ে যাব ঠিক করেছি। তোমাদেরও গ্রাম দেখা উচিত, তোমাদের ভিটে বাড়ি, তোমাদের বাবা চাচারা কোথায় বড় হয়েছেন, এটা দেখার কৌতূহল তোমাদের থাকতেই পারে। আমি এতে বাধা দেব না। বাবা তার কঠিন মুখশ্রী নিয়ে শান্ত স্বরে কথাগুলো বললেন, আর ভঙ্গ হয়ে যাওয়া আশা পুনরায় জোড়া লাগাতে আমাদের ভাই বোনদের মুখ চকচক করে উঠল। সবার মনে হৈ হৈ করে উঠলেও বাবার সামনে সবাই চুপ থাকলো। সবাই যে বাবাকে বড্ড ভয় পায়, হয়তো ভয়ের থেকেও বেশি সম্মান করে, এই জন্য তার সামনে কেউ কখনো মাথা উঁচু করে তাকায় না। মেজো চাচা আর ছোট চাচাও পর্যন্ত এখনো বাবার কথার বাইরে কিছু করেন না। তোমরা বিয়েতে যাবে, আনন্দ করবে, হৈ হুল্লোড় করে সময় কাটাবে, গ্রাম ঘুরে ঘুরে দেখবে, সব কিছুই করবে, কোনো কিছুতেই তোমাদের বাধা নেই। কিন্তু কিছু কথা মাথায় রাখবে, এইবারের সম্মান কিন্তু তোমাদের হাতে। তোমাদের সব কাজের মাধ্যমেই এবারের সম্মান বজায় থাকবে। কাজে নিজেরা সংযত থাকবে, এমন কিছু করবে না যাতে বাড়ির সম্মান নষ্ট হয়। তোমরা বড় হয়েছ, আশা করছি এর থেকে বেশি কিছু বলে তোমাদের বোঝাতে হবে না। বাবার এই সতর্কবাণী নিয়ে বাকি সবাই তেমন না ভাবলেও ভাইয়ের কপালে ভাঁজ পড়তে দেখলাম। আমার একটু অন্যরকম লাগলো, হঠাৎ বাবা কেন আমাদের এগুলো বলবে। তারপরের দিনই বেশ সকাল সকাল আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রাম বাংলার রাস্তা এ যেন প্রকৃতির নিখুঁত আঁকা চিত্র, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শত বছরের ইতিহাস। এ রাস্তা কেবল চলার পথ নয়, এ যেন গ্রামীণ জীবনের সেরা উপশিরা, হৃদয়ের ছন্দ আর প্রাণের স্পন্দন। সকালবেলা সূর্যের কোমল আলো গাছপালার ফাঁক গলে পড়ে সেই সরু পথগুলোতে। ধুলিমাখা সেই রাস্তার ধারে ধারে ফুলের গন্ধে ভরে ওঠে বাতাস। পায়ে চলা সেই পথে হাঁটলে যেন শোনা যায় মাটির নিচের রূপকথার ঢেউ। সেই পথ ধরে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। একসময় ঠিক বাড়িতে পৌঁছে গেলাম। একই জায়গায় এক পাশে বাবা চাচার বাসা, আর এক পাশে আমাদের নিজেদের বাসা। আমাদের সবার থাকার ব্যবস্থায় পুরাতন বাসাতেই হলো। আমরা আসবো বলে এটি আগে থেকেই বাবার চাচাতো ভাই মানে সবুজ চাচা পরিষ্কার করে রেখেছিলেন। একটি ড্রয়িং রুম, ডাইনিং রুমেও 5টি বেডরুম এখানে। ছোট চাচা জানালেন এর মধ্যে 3টা ঘর ছিল তাদের 3 ভাইয়ের, আর একটা দাদা দাদির। আরেকটি ঘর, এটি কার বলতে যেও যেন আর বললেন না তিনি। তার মুখে স্পষ্ট আমার চিন্তার ছায়া দেখলাম, বোধহয় কিছুটা বেদনা মিশেছিল তার সাথে। বাবার চাচারা তাদের 3টা ঘরই নিল। আমাদের 3 বোনের জন্য দাদা দাদির ঘরটা দেওয়া হলো, আর ভাই আর মুগ্ধের জন্য ড্রয়িং রুম বেছে নেওয়া হলো। যদিও আর একটা বেডরুম ফাঁকাই ছিল, কিন্তু ওটার তালার কেউ খুলল না। মুগ্ধ কয়েকবার ওই ঘর খোলার কথা বললেও কেউ পাত্তা না দেওয়াতে সে থেমে গিয়েছিল। একটা বিয়ে মানে কেবল 2টি মানুষের মিলন নয়, এটা যেন গোটা গ্রামের জীবনযাত্রার মধ্যে নতুন ঢেউ। পাড়ার ছেলেরা টুকটুকে রঙিন গেট বানাচ্ছে, মেয়েরা উঠানে আলপনা আঁকছে, আর বড়রা ব্যস্ত কে কখন খাবে, কি রান্না হবে, কে উঠবে কোন ঘরে, কতজনের জায়গা হবে। সব মিলিয়ে বিয়ে বাড়ি একদম জমজমাট। আমরা হলুদের দিন গিয়েছিলাম। আমাদের পৌঁছানোর আগে ছোট করে হলুদ হলেও সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান, তাই আমরা বিকেল হতেই সবাই তৈরি হওয়া শুরু করেছি। সন্ধ্যার পরপরই হলুদের অনুষ্ঠান শুরু। বাড়ির ছোট সদস্য থেকে বড় সদস্য প্রত্যেকের নাচে গানে মেতে উঠেছে। আমরা ভাই বোনেরাও তাতে সামিল হয়েছি। কনেকে হলুদ ছুঁয়ে অনুষ্ঠান উপভোগ করছি। তখনই শুনলাম বরের বাড়িতেও নাকি আজ হলুদের অনুষ্ঠান আছে, তাই ও বাড়ি থেকে কিছু লোক এ বাড়িতে এসেছে। ঠিক তেমনই এ বাড়ি থেকেও কিছু লোক ও বাড়িতে যাবে। সবুজ চাচা আর চাচি এসে আমাদের ভাই বোনদের যেতে বললেন, কিন্তু ভাই আর টিনার যাওয়াতে বিশাল অনীহা। তারা যাবে না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। এদিকে মিনার মুগ্ধ যাওয়ার জন্য লাফিয়ে উঠেছে। অগতা মায়ের নির্দেশে তাদের সাথে আমাকেও যেতে হলো তাদের দেখে রাখার জন্য। কিন্তু যাওয়ার সময় দেখা গেল যে গাড়িটা এসেছে তাতে ঠিক সবাইকে ধরছে না। এদিকে কেউ নামতেও নারাজ, তাই আমিও নেমে গেলাম। আমার এমনিতেও এত হৈহুল্লোড় ভালো লাগছে না, কেমন যেন ক্লান্ত বোধ করছি। তখনই সবুজ চাচার ছেলে মিরাজ এসে দাঁড়ালো। এই ছেলেটা শুরু থেকেই বেশ কথা বলার চেষ্টা করে যাচ্ছে, কখন আমাদের কি প্রয়োজন, কোথায় কোনো সমস্যা, সবকিছুর দেখভাল করছে। হয়তো তাদের বাড়ির অনুষ্ঠানের উদ্দেশ্যে এসেছি, এই জন্য এত কিছু।
কিন্তু মায়ের কেমন জানি একটা খটকা লেগেছে। মা তখন বলছিলেন ছেলেটা নাকি খুব আগ বাড়ানো স্বভাবের। মিরাজ এসে আমাকে তার সাথে বাইকে যেতে বলল আর ওই গাড়িটাকে রওনা দিতে নির্দেশ দিল। সাথে সাথে সেও চলে গেল আর বাইক আনতে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে আমি তার কথায় সম্মতি বা অসম্মতি কিছুই জানাবার সুযোগ পেলাম না। এদিকে মিরাজের সাথে যেতেও মন সায় দিচ্ছি না, কেমন অস্বস্তি হচ্ছে। মা জানতে পারলেও হয়তো রাগ করবেন, তাই ঠিক করলাম মিরাজ আসলেই তাকে বারণ করে দিয়ে বাড়িতে চলে যাব। তখনই পিছন থেকে বাইকের আওয়াজ হলো। আমি ঘুরে তাকাতে যেন আমার পুরো শরীর জমে স্থির হয়ে এলো, বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল, শরীর কাঁপতে থাকলো। আমি যেন দাঁড়াবার শক্তিটাই হারিয়ে ফেলেছি। মুহূর্তেই কিছু আবছা ঘটনার চোখের সামনে প্রতিফলিত হতে থাকলো। এই মানুষটাকেই তো সেদিন সন্ধ্যায় আলো আঁধারের মাঝে দেখে নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। এই মুখের মানুষটাকেই তো কত পথে পথে খুঁজেছি, কতদিন রেল স্টেশনে যেয়ে বসে থেকেছি। মনে মনে হাজার অভিমান অভিযোগ রাখলেও কেন যেন আজ নিজেকে সংযত করতে পারছি না। চোখ দুটো কেমন যেন বাঁধারা বান নামতে চাইছে। এদিকে মানুষটা কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, যেন এই দৃষ্টি দিয়েই সামনের মানুষটাকে ভস্ম করে দিবে। তার কপালের রগটা কেমন ফুলে ফুলে উঠছে। এই মেয়ে, তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম না আর কখনো অন্য কারোর সাথে রিকশায় উঠে না যেতে? আর আজ কি না তুমি সোজা বাইকে উঠতে যাচ্ছিলে? এত সাহস! কঠিন স্বরে কথাগুলো বলে শেষ দিকে তিনি ধমকেই উঠলেন। ফলস্বরূপ আমি কেঁপে উঠে একটু পিছিয়ে গেলাম। এতক্ষণ চোখ যে বাঁধন মেনে চুপ ছিল সেটা ভেঙে গেল, টপ টপ করে পানি পড়তে থাকলো। এটা দেখে তার মন হয়তো একটু নরম হলো। এদিকে আমার মনে আরো অভিমানের বাসা বাঁধল। একে তো এতদিন নিখোঁজ ছিল, আর আজ যার সামনে সেই ধমকাধমকি। শোনো, এত সাহস দেখাতে যেও না, সোজা বাড়ির দিকে যাও। এদিকে কিছু চেনা নাকি তুমি? তার কথা শুনে পিছন ফিরে এক দৌড়ে বাড়িতে যেতে নিলাম, কিন্তু হঠাৎ হাতে বাঁধন পাওয়াতে পিছন ঘুরে তাকালাম। মানুষটা আমার হাত ধরে রেখেছে। অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতে তিনি নরম কণ্ঠে বলে উঠলেন, এই মেয়ে, ভালোর জন্যই তো বলেছি। মিরাজকে আমি ছোট থেকেই চিনি, ওর স্বভাব মোটেও ভালো না। আর তুমি কি না ওর সাথে বাইকে যেতে চাচ্ছিলে? দূরে থেকে ওর থেকে। নরম স্বরে কথাগুলো বলেই থামলেন। আর এদিকে আমার চোখে অশ্রুজল থামছে না। একে তো এতদিন খোঁজার পর আমার কাঙ্ক্ষিত মানুষটা হঠাৎ আমার সামনে, অন্যদিকে আবার তার এমন ধমক। আমি যেন সবকিছু গলিয়ে আগের সেই তালমাটাল অবস্থায় চলে যাচ্ছি। হঠাৎ তিনি তার হাত বাড়িয়ে আমার চোখের পানিটুকু মুছে দিলেন। চমকে উঠলাম আমি। তার ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে যেন এবার সম্পূর্ণই জমে গেলাম। তিনি ধীরে ধীরে বলে উঠলেন, কেঁদো না প্লিজ। তোমাকে কাঁদতে দেখে আমার বুকের মাঝে ব্যথা শুরু হয়েছে। মনে হয় হৃৎপিণ্ডে মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে। সকালের সোনালি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে সকাল 7:10। অথচ এই সকালেই এই বাড়িতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। কেউ অতিথিদের আপ্যায়ন করছে, কেউ আবার রান্নার আয়োজন করছে। আজকেই তো তাদের মেয়ে পরের বাড়ি চলে যাবে, তাই কেউ আবার সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। আমি সকালে উঠে কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। এই জানালার এদিকটাতে তাকালেই বহমান নদী দেখা যায়। সেই নদীর দিকে এক মনে তাকিয়ে রইলাম। কালকে রাতের বেলায় আর কিছুই হয়নি। মানুষটার ওই স্বীকারোক্তি শুনে আমি আর দাঁড়াতে পারিনি। এক ছুটে বাড়ির ভেতর চলে এসেছি। কেন যেন মনে হচ্ছে তার সাথে আবার দেখা হবে, আর খুব শীঘ্রই হবে। একটা বড় নিঃশ্বাস নিয়ে ঘর থেকে বের হলাম। সকাল থেকে সবাই বেশ ছোটাছুটি করছে। মা চাচিদেরও দেখলাম হাতে হাত লাগিয়ে কাজ করছে। আমি বের হতেই আমাকে নাস্তা দেওয়া হলো। নাস্তা খেতে খেতে হঠাৎ আমার গলায় যেন সবগুলো খাবার বেঁধে গেল। আমি দ্রুত পানি নিয়ে নিজেকে শান্ত করলাম। তারপর চোখ মুছে সামনের দিকে তাকিয়ে নিশ্চিত হলাম সামনে আমার বহু কাঙ্ক্ষিত মানুষটি এসে দাঁড়িয়েছে। সে ছুটে ছুটে বিয়ের স্টেজ সাজাচ্ছে। হঠাৎ একজন চিৎকার করে ডাকলো, এই কাব্য, এদিকে আয়। আর মানুষটা ছুটে সেদিকে গেল। আমি বসে বসে সবার কাজই দেখছিলাম। মাও রান্নার কাজে সাহায্য করছে। হঠাৎ মা উঠে সামনে যেতে নিলেই নিচে একটা বাঁশ বেঁধে পড়ে যেতে নেন। তখনই কাব্য ছুটে এসে মাকে ধরে। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই নির্বাক, কারণ মা পড়ে গেলে তার হাতের গরম পাতিলের খাবার সব তার পায়ে পড়ত। মাও খানিকটা ভয় পেয়ে যান। তখনই সবাই এসে মাকে ধরাধরি করে বসান। কাব্য সাথে ছিলেন। একটু সাবধানে কাজ করবেন, এক্ষুনি কি অঘটন ঘটছিল বলুন তো? মা কাব্যের দিকে একটু স্নেহের দৃষ্টিতে তাকিয়ে মুখে হালকা হাসি রেখে বললেন, তুমি তো ধরে নিলে,
না হলে সত্যি অঘটন ঘটে যেত। তারপর তিনি সবুজ চাচার স্ত্রীকে দিকে তাকান। তার তাকানো দেখেই আমরা সবাই বুঝেছি তিনি ছেলেটার পরিচয় জানতে চান। চাচি হাসি মুখে দ্রুত বলে ওঠেন, আরে ও তো। কিন্তু এতটুকু বলেই তিনি থেমে যান, তার মুখে বিব্রতার ছাপ। পুনরায় মুখ খুলে তিনি বলেন, মিরাজের এক বড় ভাই, আমাদের বাড়ির লোক বলা যায়। এই উত্তর শুনে কাব্য কিছুক্ষণ এক দৃষ্টিতে চাচির দিকে তাকিয়ে থাকেন। চাচিও কেমন যেন নজর ঘুরিয়েছেন ওর থেকে। হঠাৎ কাব্য এগিয়ে এসে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসেন, সাথে তার চঞ্চল চোখ যে দুটি এদিক ওদিক ঘুরিয়ে কোথাও আঘাত পেয়েছে কিনা সেটি নিরীক্ষণে ব্যস্ত। মামিমা, আপনি কোথাও ব্যথা পাননি তো? অতি সাধারণ প্রশ্ন, কিন্তু তার এই সাধারণ কথাতেই মা চমকে উঠলেন। কয়েকবার পলক ফেলিয়ে কাব্যের দিকে তাকিয়ে রইলেন। তুমি তো আমার যাকে চাচি বলেই ডাকছো শুনলাম, আবার আমি তো মিরাজেরই চাচি। আমাকে হঠাৎ মামিমা বললে যে? জানি না, আপনাকে হঠাৎ আমার মামিমা বলে ডাকতে ইচ্ছে হলো, আমি মামিমা বলেই ডাকবো। কাব্য কিছুক্ষণ চুপ করে থেকে হালকা হেসে উত্তরটা দিল, কিন্তু মার চোখ ফেরাতে পারলেন না। একভাবে কিছুক্ষণ কাব্যের দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ কাব্যের হাত ধরে ধরলেন, তারপর কিছুটা কাতর স্বরে বললেন, কখনো ওভাবে আমার মামিমা ডাক শোনার ভাগ্য হয়নি। বাবা, তুমি আমাকে প্রাণ ভরে মামিমা বলে ডেকো। গ্রামের মেঠো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যায় বিয়ের গাড়ি। পেছনে ফেলে যায় একটি ঘর, একটি বাড়ি আর অনেক আপনজন। মা আঁচলে মুখ চাপা দিয়ে কাঁদছেন। বাবা দূরে তাকিয়ে নিঃশব্দে চোখ মুছছেন। ভাইটি মুখ নিচু করে কষ্ট লুকাতে চাইছে। বিয়ের শঙ্খধ্বনি মিলিয়ে যায় কান্নার রোলের মাঝে। একদিকে নতুন জীবনের আশার আলো, অন্যদিকে পরিচিত গৃহের আলো নিভে যাওয়া। একটা বাড়ির জন্য শুরু, আরেকটা বাড়ির জন্য শেষ। কনে বিদায়ের পর বাড়ির পরিবেশ যেন নরম হয়ে এসেছে। আগের মতো আর হইহুল্লোড় নেই। যে কোনো সামান্য শব্দে যেন বিষাদ মিশে আছে। সেই বিষাদের আঁচও আমার উপর পড়েছে। আমরা কাল সকালে চলে যাব। এই অচেনা পরিবেশ থেকে ফেরত যাব আমাদের চিরচেনা জায়গায়। আর কখন এখানে আসবো কিনা তারও ঠিক নেই। হয়তো অনেকগুলো বছর পর এমন কোনো অনুষ্ঠানে আসব। কিন্তু কাব্য, তার কথা ভাবতে যেয়ে বুকের ভিতর ধক করে ওঠে। চিনচিনে ব্যথা অনুভব হয়। কালকের পর থেকে তাকে আর দেখতে পাবো না। এদিকে তার সাথে তেমন কথাও হয়নি, যোগাযোগের বিন্দুমাত্র উপায়ও নেই। অভিমানে আমার মন নীল হয়ে আসে। সে তো একবারও কথা বলার চেষ্টাই করলো না। তবে কি আমি শুধু মরিয়া হয়ে উঠেছি তার জন্য? দিনের পর দিন আমি একাই মনে সুপ্ত আশা নিয়ে বেঁচেছি। সে কি একটু ভাবেনি আমার কথা? একটি বড় নিঃশ্বাস নিয়ে জানালার ধারে যেয়ে দাঁড়ালাম। সামনে বহমান নদী আর হালকা শীতল বাতাস বয়ে মনে প্রশান্তি বয়ে এনে দিচ্ছে। এতে ভাবনাগুলো যেন আরো প্রগাঢ় হয়ে উঠছে। অভিমানগুলো আরো তীব্র হয়ে ধাক্কা দিতে থাকলো। সবশেষে তার সাথে সরাসরি কথা বলবো ঠিক করলাম। কথা বললে হয়তো তার মনের আন্দাজ করতে পারবো একটু। সম্পূর্ণ না বুঝলেও কিছুটা তো বুঝবো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ জানালা দিকে তাকিয়ে দেখলাম নদীর ধারে কিছু পুকুর আছে। তার মধ্যে একটা পুকুর পাড়ে তিনি বসে আছেন। মনা, একা নদীর ধারে এসেছো কেন? ভয় ডর নাই একটু? আমি তার দিকে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিলাম। বাতাসের শো শো শব্দ, পাতার নড়াচড়ার শব্দ, পাখির ডাক, এছাড়া আর আলাদা কোনো শব্দ নেই। তারপরও তিনি পিছিয়ে না তাকেই কথাটি বললেন, আমি যে এসেছি তিনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন? অন্য কেউ হতে পারত। তিনি কিছুক্ষণ নীরব থেকে তারপর মাথা দুলিয়ে হালকা হাসল। ঠোঁট বেশি প্রসারিত হয়নি, কিন্তু তারপরেও এই হাসিটাকে আমার পৃথিবীর সবথেকে সুন্দর হাসি বলে মনে হলো। আমার চোখে দেখা সবথেকে সুন্দর হাসির অধিকারী মানুষটি তিনি। কেন যেন মনে হলো তুমি এসেছ। তোমার গন্ধ চিনতে পারি হয়তো। গন্ধ নিয়েও মানুষ চেনা যায়, হয়তো যায়। তো হঠাৎ এখানে এলে কেন? আমি কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। কেমন অস্বস্তি হচ্ছে। কথাগুলো মনে মনে কিছুক্ষণ আওড়ে নিয়ে বেঁধে বেঁধে যাওয়া বলিতেই শুরু করলাম। একদিন দেখা হয়েছিল। একদিন ট্রেনে আপনার সাথে দেখা হয়েছিল। আপনার কি মনে আছে? তিনি চোখ বন্ধ করে নিলেন। তারপর নিচের ঠোঁটটা একটু দাঁত দিয়ে শক্ত করে কেটে নিলেন। মনে হলো কেমন যেন মনে মনে উত্তর গুছিয়ে নিচ্ছেন। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকলেন। আমি অবাক হলাম। এমন করছেন কেন তিনি? মনে না থাকার কি আছে? একটা মেয়েকে বিপদে পড়তে দেখে তাকে বাসায় নামিয়ে দিয়ে এসেছি। আরও তুমি আমার আত্মীয়া, ভুলে যাবার কথা নয়। আপনি আমাকে চিনলেন কিভাবে? তোমাদের ফ্যামিলি ফটো পড়বেই দেখেছি। আমি ফ্যালফ্যাল করে চোখে তাকিয়ে থাকলাম। এত সহজ সরল উত্তর, আমার বা কী বা বলার আছে? আমি কাতর স্বরে বললাম,
আর কি অন্য কোনো ব্যাপার নেই কাব্য? কি ব্যাপার থাকবে মনা? তিনি চোখ কুঁচকে প্রশ্ন করলেন, চোখে মুখে যেন অদ্ভুত বিরক্তি। আর আমি নিজেই নিজেকে বিদ্রুপের হাসি দান করে ওই স্থান থেকে চলে এলাম। মানুষ সারা জীবন আশা নিয়ে বেঁচে থাকে। এক আশা পূরণ হলে নতুন আশার সৃষ্টি হয়, না পূরণ হলেও অন্য আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। আমি এতদিন এক আশা নিয়ে বেঁচেছিলাম। আশা পূরণের সম্ভাবনা খুব ক্ষীণ বলেও নিজের মনকে বুঝিয়েছিলাম। কিন্তু তার এই হঠাৎ দেখা পাওয়া আমাকে তো আবার ভেঙে চুরে দিল। কিন্তু এবার আমি শক্ত থাকলাম। ওই কিশোরী বয়সের মতো ভেঙে নিজেকে নিঃশেষ করার বয়স আমার নেই। গ্রাম থেকে বেশ কয়েকদিন হলেও আমরা ঢাকায় নিজেদের বাড়িতে এসেছি। এসে থেকেই নিজের মনকে কঠিন ধমক দিয়ে শক্ত করেছি। যে মানুষটার মনে আমার জন্য আলাদা কোনো অনুভূতিই নেই, তার জন্য কেন কষ্ট পাবো আমি? এসবের ফলে শান্ত আমি যেন আরো চুপ হয়ে গেলাম। আমার এই হঠাৎ চুপ হয়ে যাওয়া নিয়ে মা খুব বিচলিত হলেন। তিনি এক রাতে আমার ঘরে এলেন। কি হয়েছে জানার খুব চেষ্টা করলেন, কিন্তু কি বলবো তাকে? বলার তো কিছুই নেই। মা অনেকক্ষণ জোরাজুরির পর হাল ছেড়ে দিয়ে আমার সাথে গল্প করতে লাগলেন। গল্পের বিষয়বস্তু তার দূর সম্পর্কে এক বোনের ছেলে, পেশায় ইঞ্জিনিয়ার, বয়স ২৬, পরিবার ভালো। আর ছেলের নানান গুণের কথায় গল্পের বিষয়বস্তু। আমি বুঝি মায়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে চান, কিন্তু সাহস করে বলতে পারেন না। আমি যে এতদিন বিয়ে শব্দটা শুনলেই রেগে যেতাম। আর আমার বাবার করার নির্দেশ, আমার অমতে কিছুই হবে না। আমার হঠাৎ কি যেন হলো। হয়তো কাব্যের প্রতি তীব্র রাগ আর অভিমানে, না হলে নিজের অনুভূতির অসম্মান দেখে আমি এক চরম সিদ্ধান্ত নিলাম। সেবার প্রথম মায়ের কথাতেই সায় দিলাম। বিয়ে করতে এখন প্রস্তুত আমি। যার সাথে ইচ্ছা বিয়ে দিক, চোখ বন্ধ করে কবুল বলে দেব। আমার এই সিদ্ধান্তে মা প্রথমে অবাক হলেও ভীষণ খুশি হন। তার মেয়েকে বিয়ে দিবেন, খুশি তো হবেনই। তিনি দ্রুত বাড়ির সবাইকে বিষয়টা জানান। সবাই অবাক হয়েছেন। তারপরের ঘটনাগুলো তেমন বলার মতো নয়, কিন্তু এইসব ঘটনায় যেন হুট করে আমার জীবন পাল্টে দিল। বাড়ির বড়রা ছেলের বিষয়ে বিস্তর খোঁজ নেন, তার পরিবারের মানুষদের সাথে কথা বলেন। সবকিছু বেশ অনুকূলে যাচ্ছে। আর যার ফলাফল একটি বিবাহ। আমার বিয়ের দিনও ঠিক হয়ে গেল। সবাই মিলে বিয়ের আনন্দে মেতে উঠেছে। বাড়ির প্রথম বিয়ে, সবাই অনেক খুশি। বিয়ের কেনাকাটা, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, মেনু ঠিক করা, কত কাজ। সবাই কাজগুলো ভাগ করে নিয়ে বেশ আনন্দেই করে যাচ্ছে। আর সব কিছুর মাঝে আমি একটি নিশ্চল পুতুল চরিত্রে নিজেকেই রেখেছি। আমার নিজের কোনো কাজ নেই। যে যা বলে শুনছি, যা করতে বলছে করছি। কেমন নিজেকে অনুভূতিহীন মনে হচ্ছে। বাড়ি থেকে কয়েকদিন পরে চলে যাব, তাই বেশ সমাদরও পাচ্ছি। কিন্তু কোনো কিছুই আমাকে ছুঁতে পাচ্ছে না। মাঝে মাঝে শুধু পরিবার ছড়িয়ে চলে যাওয়ার তীব্র কষ্ট অনুভব করছি। কিন্তু আর কি কোনো কষ্ট অনুভব করছি না? ওহো, ভাবতে চায় না এইসব। কিন্তু আমি ভাবতে না চাইলেও জীবন কি এত সহজে ছেড়ে দিবে আমায়? আমার হলুদের আগের দিন রাতে এক মেসেজ এলো আমার ফোনে। পরের দিনই হলুদ, আর তারপরের দিনই বিয়ে। ঠিক এই সময় এমন মেসেজটা অনেকটা এমন, মনা, আমার সাথে কি একটু দেখা করতে পারবে? আমি অবাক হলাম। এ সময় এমন মেসেজ কে দিবে? নাম্বারটাও অপরিচিত, তাই প্রথমে ঠিক পাত্তা দিলাম না। কিন্তু ঠিক 12টার সময় আবার মেসেজ এলো, আমি তোমাদের বাড়ির বাগানে এসে দাঁড়িয়েছি, তাড়াতাড়ি এসো। এবার আমার টনক নড়ল। আমি দ্রুত জানালার ধারে যেয়ে দেখার চেষ্টা করলাম। সত্যি একটা আবছায়া দেখতে পাচ্ছি, কিন্তু অবয়ব দেখে ঠিক চিনতে পারছি না। এই দেখা করতে আসবে এমন লুকিয়ে চুরিয়ে। মনের মধ্যে একজনের নাম ভেসে আসলেও মনের কথায় ঠিক পাত্তা দিলাম না, আবার উড়িয়ে দিতেও পারলাম না। তাই যাব কি যাব না ভাবতে ভাবতেই বাগানের উদ্দেশ্যে পা বাড়ালাম। আজ পূর্ণিমা। আকাশ জুড়ে এক আভিজাত্যপূর্ণ জ্যোৎস্নার রাজত্ব, যেন চাঁদ আর তার পূর্ণ সৌন্দর্যে নিজেকে উন্মোচিত করেছে। নিস্তব্ধ রাতের বুক চিরে ঝরে পড়ছে স্নিগ্ধ জ্যোৎস্নার সোনালি ছোঁয়া, ধীরে ধীরে আলোকিত করে দিচ্ছে গোটা বাগান। এই বাগান আমাদের অনেক শখের। মা চাচিরা মিলে বাগানটা করেছে। আমাদের রেস্ট করার জন্য এখানে বসার ব্যবস্থাও আছে। মন খারাপ হলে আমি এখানে আসি। কিন্তু আজ এই বাগানে কে এসেছে? একটু সামনে যেতেই একজনের ছায়া দেখছি। ধীরে ধীরে অজানা মানুষটার অবয়ব আমার কাছে পরিষ্কার হয়ে এলো। কাব্য, তাকে দেখে আমি স্থির হয়ে এলাম। কেমন ভোতা এক অনুভূতি অনুভব করছি। কাতর চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, কিন্তু মুহূর্তে আমার দৃষ্টি শক্ত হয়ে এলো। রাত 12টার বেশি বাজে। কালকে আমার বিয়ে। সে আজ কেন এসেছে? আরও রাতের গভীরে? নাকি আমার দুর্বলতার খোঁজ পেয়ে বিয়ের আগে আমাকে নতুন করে আঘাত দিতে এসেছে? আমি চোখ মুখ শক্ত করে বললাম,
রাত 12টায় চোরের মতো এবারের বাগানে এসেছেন, আবার বাড়ির মেয়েকে ডেকে এনেছেন। আপনার উদ্দেশ্য খুব একটা ভালো মনে হচ্ছে না। তিনি আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ক্রোধের ছায়া স্পষ্ট। সে ধীরে ধীরে এগিয়ে আসে আমার হাতের কবজির ওপরের দিকে ধরলেন। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরেছেন। আমি টু শব্দ না করে তার চোখের দিকে তাকালাম। হঠাৎ বিয়ে করতে রাজি হলে কেন? রাজি না হওয়ার তো কোনো কারণ নেই। কিছুদিন আগে ওই চোখের অন্য কারোর জন্য ভালোবাসা দেখেছি আমি। একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করা অন্যায়। সেই ন্যায় অন্যায় আমি বুঝে নেব। পুরোটাই আমার ব্যাপার। এতে নাক গলানোর অধিকার আপনার নেই। এবার তার কণ্ঠ নরম হয়ে গেল। তিনি হতাশার সুরে বললেন, মনা, তুমি কি সত্যি কিছু বুঝতে পারোনি? কেন সেদিন তোমাকে যত্ন করে বাড়ি পৌঁছে দিলাম? কেন মিরাজের সাথে যেতে বারণ করেছি? কেন সবসময় গ্রামে সাবধান থাকতে বলেছি? কেন সেদিন তোমার চোখের পানি সহ্য করতে পারিনি? কিছুই কি বোঝনি? একবার ভালোবাসা দেখিয়ে আরেকবার সেই ভালোবাসার অস্তিত্ব অস্বীকার করাকে ভালোবাসা বলে না। সেদিন পুকুর পাড়ে আপনি কিছুই স্বীকার করেননি, তবে আজ কেন এসেছেন? চলে যান আমার বাড়ি থেকে। আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। কাল আমার বিয়ে। বহু কষ্টে কথাগুলো বলে তার হাত ছাড়িয়ে আমি দৌড় দিলাম। কাল বিয়ে, আর আজ অন্য কোনো অনুভূতিকে প্রশ্রয় দেওয়া আমার পক্ষে সম্ভব না। সে কেন এতদিন আসেনি? কি বাধা ছিল তার? সেই বাধা ডিঙি কেন আসতে পারল না সে? চোখের পানি লুকিয়ে আমি দৌড়ে যেতে নিলাম। হঠাৎ পেছন থেকে কিছু কথা ভেসে আসলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মনা। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই নিজের মনের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। প্রথম দেখায় প্রেম, এটাতেও ভীষণ অবাক হয়েছিলাম। সেদিন ট্রেনের দেখায় কিন্তু প্রথম নয়, তার আগেও বহুবার তোমাকে দেখেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার চোখে পানি দেখলে আমার বুকে ব্যথা হয়, মনে হয় ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। তোমাকে হাসতে দেখলে আমি পৃথিবীর সব সুখ অনুভব করতে পারি। তোমাকে ছাড়া আমার চলবে না, একদমই চলবে না। কথাগুলো বলতে বলতে তিনি মাটিতে বসে পড়লেন। তার চোখে আমি স্পষ্ট পানি দেখছি। আমার মনও নরম হয়ে এলো। এমন তীব্র অনুভূতির প্রকাশ। আমি আবার ভেঙে পড়লাম। আর কোনোভাবেই কান্না আটকাতে পারলাম না। হঠাৎ মাটিতে বসে ঝরঝর করে কেঁদে ফেললাম। মনা, সব কিছুর ভেতরে আমি পিষে যাচ্ছি। আমার যেমন পরিবার ছাড়া চলবে না, তেমন তোমাকে ছাড়াও চলবে না। আবার তুমি তোমার পরিবার থেকে দূরে থাকো, এটাও চাই না আমি। এক নারীকে চোখের সামনে দিনের পর দিন দেখেছি। পরিবার থেকে দূরে থেকে সারাটা জীবন কি ভীষণ যন্ত্রণা অনুভব করেছেন তিনি। সেই একই যন্ত্রণা তুমি পাও, এটাও চাইনি আমি। কিন্তু আর নয়, সবার সামনেই আমি তোমাকে নিজের করে নেব। আমার ভালোবাসার পরীক্ষা সবার সামনেই দিব। তোমার পরিবারের মানুষদের বারবার করা ভুলের জন্য আমি আমার ভালোবাসাকে হারাতে দিব না। আমি অবাক হলাম। আমার পরিবারের ভুল মানে? আর এত আশঙ্কা তিনি কেন করছেন? আমার বাবা বরাবর আমাদের মতামতের দাম দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। বিয়ের ব্যাপারেও আমাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন। আমার পরিবারের মানুষের ভুল মানে? আমার পরিবারকে আপনি চিনেন না, তাই এমন কথা বলেন কিভাবে? তোমার পরিবারের মানুষদেরকে আমার থেকে ভালো আর কে চিনে? প্রত্যেককে চিনি, বরং তুমি আমার থেকে কম চিনো। আমি অবাক হলাম। কি বলছেন কি তিনি এসব? চোখের পলকে কয়েকবার ফেলে সবকিছু বোঝার চেষ্টা করছি। হঠাৎ তিনি আমার কাছে এসে নরম স্পর্শে আমার 2 হাত ধরলেন। ধীর কণ্ঠে বললেন, একটা গল্প শুনবে মনা? খুব বেশি সময় নেব না, কিন্তু আজকে গল্প না বলতে পারলে আর কখনোই বলা হবে না। আমার সারা জীবন আফসোসেই শেষ হয়ে যাবে। একটু কি শুনবে মনা? কুসুমপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার, খান পরিবার। সম্মানে, শিক্ষায়, অর্থে অন্য সব পরিবার থেকে আগানো। সেই পরিবারের এক ছেলে কলেজের টিচার হয়ে ঢাকায় যেয়ে বসবাস শুরু করেন। তার 3 ছেলে আর 1 মেয়ে। মেয়েটির জন্মের সময় তার মা মারা যান, কিন্তু এতে মেয়েটির কদর কিন্তু এক বিন্দুও কমে না, বরং সে বাবার 3 ভাইয়ের চোখের মনি হয়ে ওঠে। তার নামও রাখা হয় নয়নতারা। খান পরিবার তাকে রাজকন্যার মতো করে বড় করতে থাকেন। মেয়েটি ছিল বাবার 3 ভাইয়ের ভক্ত, কিন্তু হয়তো বড় ভাইয়ের একটু বেশি ভক্ত ছিল। ধীরে ধীরে তারা 4 ভাই বোনই বড় হতে থাকে। ভাইয়েরা একসময় পরিবারের দায়িত্ব নিতেই থাকেন। তাদের বাবাও অবসরপ্রাপ্ত হয়ে বাড়িতে বেশি সময় কাটান। নয়নতারার বিয়েও ঠিক করেন আরেক সম্ভ্রান্ত পরিবারে। বিয়ের দিনও ঠিক হয়ে যায়। এমন সময় তাদের গ্রামে এক বিয়ের দাওয়াত পড়ে, নয়নতারার চাচাতো ভাইয়ের বিয়ে। তারা হৈ হৈ করতে করতে বিয়েতে অংশ নিতে যান।
বেশ কিছুদিন গ্রামে থাকেনও। সে সময় নয়নতারার পরিচয় হয় সরোজ নামক এক যুবকের সাথে, সরোজ মির্জা। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আর এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রণয়ের দিকে এগিয়ে যায়। একদিকে বিয়ের দিনও ঠিক অন্যদিকে নয়নতারা সুরজের জন্য অন্য অনুভূতি অনুভব করতে থাকেন, তাই ঢাকায় ফেরত যেয়ে বিয়েতে না করে দেন। এদিকে মির্জা পরিবারও সসম্মানে শিক্ষায় অনেক আগানো, কিন্তু খান পরিবারের সাথে তাদের আগে থেকেই জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে। এতে হয়তো নয়নতারার বাবা মেনে নিতেন, কিন্তু ওই যে বিয়ে ঠিক কথা দিয়ে ফেলেছেন তিনি বিয়ের তারিখ আর এগিয়ে দেন। তার মতে নয়নতারা অন্যায় করেছেন। বিয়ের তারিখ ঠিক হয়ে যাবার পরও অন্য সম্পর্কে জড়িয়েছে। এ কাজ ভীষণ অন্যায়ের। তাই তিনি নয়নতারাকে বিয়ে পর্যন্ত বাড়িতেই বন্দি করে ফেলেন। কিন্তু নয়নতারা পারেনি নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে, তাই কোনো কিছু তোয়াক্কা না করে সব ফেলে বিয়ের দিনই পালিয়ে যান। সারা গ্রাম ছড়িয়ে পড়ে এ কথা, রবিউল খানের মেয়ে কিনা পালিয়ে গেছে। কাব্যের সব কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু হঠাৎ চমকে উঠলাম। অবাক দৃষ্টিতে কাব্যের দিকেই তাকালাম। কাব্য আমার দৃষ্টি দেখে হালকা হাসলেন। নিজের দাদুর নাম শুনে অবাক হচ্ছ? হ্যাঁ, তোমার দাদু রবিউল খানের মেয়ে। তোমার বাবা সবুর খান, চাচা মুকুল খান, কামাল খানের একমাত্র বোন নয়নতারা খান। মির্জা বাড়ির বউ এখন তিনি, আর আমি তার একমাত্র সন্তান কাব্য মির্জা, আমার বাবার বোন। মানে তো আমার ফুপু হন, একমাত্র ফুপু, এই খান পরিবারের মেয়ে। অথচ আমি তার অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলাম না। শুধু আমি কেন, আমার কোনো ভাই বোনই তার সম্পর্কে জানেন না। এতটা লুকিয়ে যাওয়া সম্ভব? নয়নতারা ভেবেছিলেন বাবা ভাইরা হয়তো বিয়ের পর ঠিক মেনে নেবেন, এত আদরের বোনকে কি দূরে ঠেলে দেবেন, কিন্তু তা হলো না। হঠাৎ রবিউল খান অসুস্থ হয়ে পড়েন। এই লজ্জা হয়তো তিনি মেনে নিতে পারেননি। সারা গ্রামে যে ছড়িয়ে পড়েছিল তার মেয়ের কথা, তার তখন একেবারে জীবন নিয়ে টানাটানি লেগে গেল। সব শুনে নয়নতারা ছুটে আসেন, কিন্তু রবিউল খান তার মুখ দেখতেও চান না। উত্তেজনা সইতে না পেরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। শেষে সবুর খান তাকে খুবই শক্ত কণ্ঠে বাড়ি থেকে চলে যেতে বলেন। আর কখনো নয়নতারার মুখ দেখতে চান না এটাও বলে দেন। সবুর খানের ছোট থেকে নয়নতারাকে কোলে পিঠে মানুষ করেছিলেন। এই ভাইয়ের সাথে নয়নতারার সবচেয়ে বেশি সখ্যতা ছিল। তার ভাইয়ের এহেন আচরণে ভীষণ কষ্ট পান তিনি। আবার বাবার অসুস্থতার জন্য নিজেকেই দায়ী করতে থাকেন। তিনি সেদিনই তাই কথা দিয়ে যান যে সবুরকার কখনো তাকে নিজে থেকে না ডাকলে তিনি আর আসবেন না, মুখ পর্যন্ত দেখাবেন না। শ্বশুরবাড়ি থেকে তাদের বিয়ে মেনে নিলেও নয়নতারা বাপের বাড়ি থেকে এমন বিচ্ছিন্ন হওয়াটাকে মেনে নিতে পারছিলেন না। তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে থাকেন। খান পরিবারও তখন থেকে গ্রামে যাওয়া বন্ধ করে দেন। বছর দুয়েক পর নয়নতারার বাবা মারা যান। নয়নতারা হাসপাতাল থেকে বাবাকে দেখে আসেন। মৃত্যুর আগে বাবার সাথে সময় কাটাতে না পারার আফসোস আর যন্ত্রণা নয়নতারাকে শেষ করে দিতে থাকে। সে সময় সুরজ মির্জাও অনেক চেষ্টা করেছেন নয়নতারাকে স্বাভাবিক হতে, কিন্তু পারেননি। ফলস্বরূপ নয়নতারা 3 বার আত্মহত্যার চেষ্টা করেন। ভাগ্য ফিরে প্রত্যেকবারই বেঁচে ফিরে যান। এভাবেই চলছিল তার জীবন। কিন্তু প্রথম সন্তানের আগমনের খবরে হয়তো নয়নতারা শান্ত হন। সন্তানের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরত যান তিনি। আমি সবটাই বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম, আর প্রত্যেক ঘটনা প্রবাহে চমকে চমকে উঠছিলাম। আমাদের বাড়ির সাথে এত লম্বা ইতিহাস জড়িত। একজন নয়নতারা আছেন আমাদের। খান পরিবারের রাজকন্যা ছিলেন যিনি, শুধুমাত্র ভালোবাসা বিয়ে করার কারণে যার এমন পরিণতি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, নয়নতারা এখন কেমন আছেন? কাব্য আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর ধীর গলায় বললেন, সেটা নয়নতারাই জানেন। আমার ভীষণ কৌতূহল হলো সবকিছু নিয়ে। নয়নতারাকে দেখতে ইচ্ছে হলো। আমি কিছু বলতে নিতেই কাব্য আমাকে থামিয়ে দেন। ছোটবেলায় মায়ের কাছে এবারের বহু গল্প শুনেছি, এই বাগানের গল্প শুনেছি। আমার মা নিজ হাতে এই বাগান প্রথম সাজিয়েছিলেন। তারপর মামাদের গল্প শুনেছি, কিন্তু ভাই বোনদের কারো গল্প শুনতে পাইনি, কারণ মা তো তোমাদের দেখেইনি। তোমরা গ্রামে যাওয়া বন্ধ করে দিয়েছিলে। কিন্তু সবকিছুর এত গল্প শুনে আমার ভীষণ ইচ্ছে করছিল ওই বাড়ি দেখার, এই বাগান দেখবার, এই বাড়ির লোকজনদের দেখবার। তাই কলেজে পড়াকালীন একবার বাড়িতে কিছু না বলেই এই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে বড় মামা, মেজো মামা, ছোট মামা সবাইকে বের হতে দেখেছি, মামিদেরও দেখেছি, ভাই বোনদের দেখেছি। কিন্তু যখনই চলে যেতে নেব, তখনই চোখের সামনে এসে দাঁড়ালো এক কিশোরী, স্কুল ড্রেস পরোয়া, 2 বেনি করা, হাস্যজ্জ্বল মুখের এক মেয়ে।
আমি থমকে গিয়েছিলাম। তাকে দেখে আমার বিস্ময়ের শুরু হয়। তার মুখে আমি আমার মায়ের আদল দেখতে পেয়েছিলাম। মায়ের চেহারার গঠন একদম, জানো, তোমাকে অনেকটা আমার মায়ের মতোই দেখতে। আমি থমকে দাঁড়ালাম তার এমন কথা শুনে। আর কাব্য নিজের জায়গায় বসিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ সেই চোখ থেকে দুফোঁটা পানি পড়ল। আমি আরও অবাক হলাম। তারপর সেই চোখ দুটো ধীরে ধীরে নামিয়ে কাব্য আমার চোখের দিকে তাকালেন। জানো মোনা, প্রথমবার তোমাকে দেখে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল আমার। প্রথমে পাত্তা দেনি, ভেবেছিলাম মায়ের মতো দেখতে বলে ভালো লেগেছে। কিন্তু তারপর কিছুতেই তোমাকে মাথা থেকে বের করতে পারছিলাম না। বারবার তোমার চেহারাই ভেসে উঠছিল। নিজেকে বহুবার দমন করেছি, কিন্তু সামলাতে পারিনি। আমি টের পেয়েছিলাম এক ভয়ঙ্কর অনুভূতির সূত্রপাতের সময়টুকু। তারপর বহুবার আমি এই বাড়ির সামনে এসেছি, তোমার সামনে গেছি। তখন ভালোবাসা নামক অনুভূতিটা প্রথমবার অনুভব করেছি। জানো, প্রেমে পড়া মানে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া, না হলে সর্বদা শক্ত সাহসী এমন তোমাকে হারানোর ভয়ে ভীত হয়ে পড়ি। ভালোবাসা হয়তো এমনই, যেখানে ঠোঁট নয় চোখ কথা বলে, অথচ কোনো শব্দই হয় না, শুধু নিঃশব্দে হৃদয় জানান দিয়ে যায় তাকে আমার ভীষণ করে চাই। পুরোটা কথা কাব্য আমার চোখে চোখ রেখে বললেন। আমি অবাক হলাম, এত প্রগাঢ় অনুভূতির প্রকাশ। আর এই ভালোবাসাকেই কিনা আমি ভুল বুঝেছিলাম। আমি বেঁধে বেঁধে জবাব বলিতে বললাম, তবে তবে এতদিন কেন সামনে আসেনি? সেদিন ট্রেনে দেখা হওয়ার পরও আর কখনো আপনাকে দেখিনি। আপনাকে কত জায়গায় খুঁজেছি, কিভাবে আসতাম। আমি তো আমার মায়ের কথা জানতাম, ভালোবেসে সে পরিবার হারিয়েছে, কি ভীষণ যন্ত্রণায় দিনে দিনে নিজেকে শেষ করে দিয়েছে। আমি চাইনি সে কই যন্ত্রণা তুমিও পাও। ভেবেছিলাম সময় হলে সবাইকে জানিয়ে আমি আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাব। সেদিন ট্রেনে হঠাৎ তোমার পাশে আমার সিট পড়তে দেখে আমি খানিকটা অবাকই হয়েছিলাম। এই জন্য প্রথমে তোমার পাশেই যাইনি, পরে এক শয়তানকে তোমার পাশে বসতে দেখে সামনে এগিয়েছিলাম। কিন্তু এখন আমার কি মনে হয় জানো, আমরা যাকে প্রচণ্ড ভালোবেসে থাকি, আমাদের এই ভালোবাসার তীব্রতার কারণেই হয়তো তাদের মনেও আমাদের জন্য ভালোবাসার সৃষ্টি হয়, মায়ার সৃষ্টি হয়। না হলে তুমি কেন একজন অপরিচিত মানুষকে প্রথমবারের মতো দেখেই তাকে অনুভব করতে শুরু করবে, তার জন্য সম্পূর্ণ একঘরে করে ফেলবে নিজেকে? সেদিন তোমাকে দেখে আমি বুঝেছিলাম তোমার ভেতরের দহনটুকু, তাই আর সামনে আসেনি। ভয় হতো এই দহন যদি আরো বেড়ে যায়, তবে তো তুমি সইতে পারবে না, আর আমিও পারবো না। ভেবেছিলাম সব গোছিয়ে তোমার পরিবারের সামনে আসব, পারিবারিকভাবেই তোমাকে নিজের করে নেব। কিন্তু তুমি হঠাৎ অভিমানে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। কাব্যের সব কথা শুনে হঠাৎ আমার কি যে হলো, আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারলাম না, শুধু চিৎকার করে কাঁদতে থাকলাম। কাব্য এসে আমার হাত ধরে নিলেন, খুব শক্ত করে ধরলেন, যতটা শক্ত করে ধরলে অপরজনকে ভরসা দেওয়া যায়, সাহস দেওয়া যায়। তারপর ধীর কণ্ঠে জানান, জানো তো মনা, আমার বাবাও এই বাগানেই প্রথম আমার মাকে তার অনুভূতির কথা জানান, ভালোবাসার কথা জানান। আজ আমিও এই বাগানেই তোমাকে আমার অন্তরের কথা জানালাম। কিন্তু আমি আমার মায়ের মতো তোমাকে পালিয়ে যেতে সারাটা জীবন পরিবার হারানোর যন্ত্রণা নিয়ে থাকতে দিব না। আমি সকলের মত আদায় করে সবার সামনে তোমাকে নিজের করে নেব। এই কাব্য মির্জা আজ কথা দিয়ে গেল। সারা রাত আমি দু চোখ এক করতে পারিনি। বারে বারে অজানা ভয়ে আর অজানা আশঙ্কায় আমার হৃদয় কেঁপে কেঁপে উঠছিল। রাতে কাব্যের অনুভূতির কথা জেনে আমার পক্ষে আর কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে সায় দেওয়া সম্ভব হচ্ছে না। ভোর হতেই বাড়িতে সবার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর হয়তো আত্মীয় স্বজনও আসতে শুরু করবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি কি বাড়ির সবার হাতে পায়ে ধরা শুরু করব? তবে কি তারা আমার কাব্যকে মেনে নেবে না? কিরে, ভয় পাচ্ছিস? হঠাৎ পেছন থেকে কথাটা ভেসে আসাতে ওদিকেই তাকালাম। ভাইয়া কথাটা বলেছেন, হয়তো বিয়েতে ভয় পাচ্ছি কিনা সেটা জানতে চেয়েছেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম। আপাতত কোনো উত্তর দিতে ইচ্ছে করছে না। তুই এখন ঠিক সেই 30 বছর আগে ফেরত গিয়েছিস। নয়নতারা খানের ঠিক এই অবস্থায় আজই তার বংশের মেয়ে ময়না খান। তারা কাকে বেছে নেবে? ভালোবাসাকে বেছে নেবে নাকি পরিবারকে? ইতিহাস রিপিট হলো। আমি চমকে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া কিভাবে জানলো এসব? আমার অবস্থা দেখে ভাইয়া হালকা হাসলেন। কালকে রাতে বাগানে শুধু ময়না খান আর কাব্য মির্জাই ছিলেন না, সাথে আমি মৃদুল খানও উপস্থিত ছিলাম। আমার ঘুম আসছিল না, তাই বাগানে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু কেন ঘুম আসলো না জানিস?
আমি চমকে তাকাতে না পেরে ওভাবেই মাথা নেড়ে না জানালাম, তোকে 4 বছর আগে এক গল্প শুনিয়েছিলাম, আমার নীরার গল্প, আমার একতরফা ভালোবাসার গল্প। তুই শেষে জানতে চেয়েছিলি নীরার এখন খোঁজ জানি কিনা। আমি না বলেছিলাম, অবশ্য মিথ্যা বলিনি, কারণ সত্যি তো জানতাম না, শুধু কিছু কথা লুকিয়েছিলাম। আমার নীরা ততদিনে বেঁচে নেই, আত্মহত্যা করেছিল মেয়েটা। ছোট থেকে সৎ মায়ের সংসারে বড় হয়েছিল, সৎ মায়ের অত্যাচারে মেয়েটা একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ আর সহ্য করতে না পেরে দুনিয়া থেকেই চলে গেল। কথাটুকু বলেই ভাইয়া চোখ বন্ধ করে ফেললেন। হয়তো তার নীরার স্মৃতিতে ফেরত গেলেন। তার চোখ থেকে কয়েক ফোঁটা পানিও পড়ল। আমি জড়িয়ে ধরলাম ভাইয়াকে। ভাইয়া ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। সেদিন তোকে কথাগুলো বলিনি ভয়ে, যদি তুই আবার ভেঙে যেতি, তখন তো তোর মানসিক অবস্থা অনেক খারাপ ছিল। কিন্তু জানিস, আমার এখনো ভীষণ আফসোস হয়, আমি যদি নীরার ওই কঠিন কথাগুলোতে না ভুলে আর ওর মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম, যদি ওকে সাহস দিতাম, তবে আমার নীরা হারাতো না, আমার ভালোবাসাও বেঁচে থাকতো। মনা, তুই তোর ভালোবাসাকে হারাতে দিস না, কোনোভাবেই না। সারা জীবন আফসোস করার চেয়ে একবার সাহস দেখানোই ভালো। আমি সর্বদা তোর পাশেই আছি। ভাইয়ার কথা শুনে আমি কেঁদে ফেললাম। আমি কি করব? আজ আমার হলুদ, সবাই বিয়ে বাড়িতে মেতে উঠেছে। এখন কিভাবে বিয়ে ভাঙার সংবাদ দিব? বাবা মা কি মেনে নেবেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কান্নার গতি আরও বাড়ল, কিন্তু তখন আমি জানতাম না যে জীবন আমার জন্য আরও বড় চমক রেখেছে। শুধু আমার জন্য নয়, গোটা খান পরিবারের জন্য। প্রায় 30 বছর পর খান পরিবারে একজনের আগমন ঘটবে, যিনি খান পরিবারের একান্তই আপনজন। খুব সকাল থেকে আমাদের গোটা বাড়ি বিয়ের কাজে লেগে পড়েছে। মা চাচিরা রান্নায় ব্যস্ত, বাবা চাচারা বিয়ের নানান আয়োজনে যুক্ত করেছেন, আর ছোট ভাই বোনেরা নাচে গানে বাড়ি মাথায় তুলে রেখেছে। আত্মীয় স্বজনও আসতে শুরু করেছে। ঠিক এমন সময় বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালেন এক যুবক, লম্বা, সুদর্শন, সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত। হাতের ঘড়ির দিকে নজর দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন আমরা বাড়ির সদস্যরা প্রত্যেকে দরজার সামনে বসের ঘরেই ছিলাম। প্রথমে ছোট চাচা যেয়ে তার পরিচয় জানতে চাইলেন, আর তিনি বেশ সুন্দর করে নরম কণ্ঠে সালাম দিয়ে চারিদিকে নজর দিলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আমি কাব্য। আমি বাড়ির বড়দের সাথে একটু আলাদা কথা বলতে চাই, খুবই ব্যক্তিগত কিছু কথা। কাব্যের কথা শুনে আমি চমকে উঠলাম। কি ঘটতে চলেছে আন্দাজ করতে পারছি, তাই ভয়ে আমি যেন দাঁড়াবার শক্তিটুকু পাচ্ছি না। কিন্তু আজ ভয় পেলে চলবে না। আজকে সাহস করে বাবার সামনে দাঁড়াতে না পারলে আমার এই গোটা জীবনই আফসোসের নিঃশেষ হয়ে যাবে। মেজো চাচা কিছু বলতে নিলেই মা তাকে থামিয়ে দিলেন। মায়ের চোখ মুখ চিকচিক করছে। মা কি তবে আগেই বুঝতে পেরেছেন তিনি কি কাব্যের পরিচয় সম্পর্কে অবগত? মা সবাইকে থামিয়ে শুধুমাত্র বাড়ির সদস্যদের নিয়ে ভেতরের ঘরে গেলেন। সবাই ততক্ষণে বুঝে ফেলেছে কিছু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, না হলে মা এভাবে দায়িত্ব নিয়ে তাকে ভেতরে আনতেন না। প্রথমে মেজো চাচাই তাই কথা ওঠালেন, তুমি কে? আমাদের বাড়ির মেয়ে বিয়ে, আজ তার হলুদের অনুষ্ঠান, তাই বেশি কথা বলবার সময় নেই আমাদের। আর বড় ভাবি, আপনি কি চিনেন ওকে? হ্যাঁ চিনি, তোমরাও চিনবে একটু পর। আর হ্যাঁ, আমার মেয়ের বিয়ের আয়োজনের থেকেও এখন ওর সাথে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ। সবাই ওর কথা মন দিয়ে শুনবে, ও কি বলতে চায়, কেন এসেছে সেটা প্রত্যেকের জানা জরুরি। এতটুকু বলেই মা থেমে গেলেন। এ বাড়িতে মাকে বড় বউ হিসেবে অনেক সম্মান করা হয়। বাবা সাধারণত একটু চুপচাপ গম্ভীর থাকেন, তাই যে কোনো ব্যাপারে সবাই মায়ের সাথে আলোচনা করে বাবার কানে দেন, আর মায়ের সিদ্ধান্তকে সর্বদা সম্মান করা হয়। এবারও তাই কেউ তার উপর কথা বলেনি, শুধু বাবা একটু কপাল কুঁচকে কাব্যের দিকে তাকান। তখন কাব্য একটা বড় নিঃশ্বাস নিয়ে বাবার কাছে কিছুটা এগিয়ে আসেন। এ বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমি জানি, বিয়ের অনুষ্ঠান। ঠিক সেই অনুষ্ঠানের আগের দিন বাড়িতে হাজির হওয়া সঠিক কোনো কাজ নয়, এটিও আমি জানি। কিন্তু কিছু করার নেই আমার। বিয়ের খবর সবেমাত্র কালকে পেয়েছি, আগে জানলে হয়তো আগেই আসতাম। সবাই কাব্যের দিকে নজর দিয়েছেন, মন দিয়ে ওর কথা শুনছে বলার থেকে বোঝার চেষ্টা করছে বলাই শ্রেয়। কাব্য এতটুকু বলে এবার পুনরায় বাবার দিকে তাকান, তারপর চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলা শুরু করেন, দয়া করে আমার কথাগুলোকে বেয়াদবি হিসেবে নেবেন না। আমি ময়নাকে পছন্দ করি বলার চেয়ে প্রচণ্ড ভালোবাসি বলাই শ্রেয়। আমি সকলের মতামত নিয়ে ওকে বিয়ে করতে চাই। সবাই যেন চমকে গেল, এমন কথা কেউ আশা করেনি।
ছোট চাচা কিছু বলতে নিলেই কাব্য পুনরায় বলে ওঠেন, ময়নার এতে কোনো আপত্তি নেই। এবার সবাই চুপ করে গেলেন। কারোর আর কিছু বলার নেই। শুধু ছোট চাচা একবার আমার দিকে তাকিয়ে সত্যতা জানতে চাইলেন, আর আমি মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝালাম। কিন্তু আমার বাবা আর চুপ করে থাকতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, হয়তো 30 বছর আগেই ফেরত গিয়েছেন। চুপ কর ছেলে, বাড়ি এসে এসব বলার সাহস পাও কোথায়? বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে অন্য সম্পর্কে যাওয়া শুধু ভুল নয়, অন্যায়ও। খানবাড়ি কখনো এমন ঘটনা প্রশ্রয় দেয়নি, আর কোনোদিন দেবেও না। আমি কোনো ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেব না। ইতিহাসের পুনরাবৃত্তি, সেই ইতিহাসে তো বিয়ে ঠিক হয়ে যাবার পর সম্পর্ক হয়েছিল, কিন্তু আমাদের এমন হয়নি। বরং আমরা একে অপরকে 4 বছরের বেশি সময় ধরে পছন্দ করি। সম্পর্কে একটু ভুল বোঝাবুঝিতেই ময়না বিয়েতে হ্যাঁ বলেছিল। ও ভুল করেছে, কিন্তু এই ভুলের জন্য এত বড় শাস্তি দিতে পারেন না। অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে এতে। কিন্তু চিন্তা করবেন না, ইতিহাসের পুনরাবৃত্তি আমি সত্যি হতে দেব না। আপনারা মত না দিলেও ময়নাকে নিয়ে আমি পালিয়ে যাব না। কারণ একজনকে আমি দেখেছি, যিনি শুধুমাত্র পালিয়ে বিয়ে করার কারণে কি নিদারুণ কষ্ট পেয়েছেন, তিলে তিলে শেষ হয়ে গেছেন। সেই একই কষ্ট আমি আর কাউকে পেতে দেব না। কাব্যের এহেন কথা শুনে সবাই অবাক হয়ে তাকালেন। সবারই একই প্রশ্ন, ও কিভাবে এসব জানলো? এগুলো যে অনেক গোপন কথা। কাব্যের পরিচয় নিয়ে সবার মনেই তখন নানা সংশয়। সবাইকে অবাক করে দিয়ে কাব্য আবার নরম কণ্ঠে বলে উঠলেন, আমি ময়নাকে ভালোবাসার পর এতগুলো বছর শুধু নিজেকে যোগ্য করে তোলার পেছনে শ্রম দিয়েছি। আমি এখন বেশ ভালো একটা চাকরিও করছি। আমাকে শুধু একটি সুযোগ দিন। আপনাদের মেয়েকে আমি মাথায় তুলে রাখব। পৃথিবীর কোনো কষ্ট ওকে ছুঁতে পর্যন্ত পারবে না। সব কিছুর সামনে আমি কাব্য ঢাল হয়ে দাঁড়াবো। একবার তো বোনকে হারিয়েছেন, এবার অন্তত একটু বুঝুন। নিজেদের আদরের বোনকে হারিয়ে নিশ্চয়ই আপনারাও ভালো নেই। আপনাদের বোনও এখনো ভালো ছিল না। আপনারা কি জানেন, আপনাদের বোন পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার ভুলের শাস্তি কি এত বেশি হওয়া উচিত? আর আমরাও তো কোনো ভুল করিনি, তবে আমাদেরকে মেনে নেবেন না কেন? কাব্যের কথায় সবাই চমকে উঠলেন। একমাত্র বোনকে হারানোর কষ্ট সবাই নতুন করে অনুভব করছেন। আবার সেই বোনের এমন পরিণতির কথা শুনছেন। বাবা হঠাৎ পাশে থাকা সোফায় বসে পড়লেন। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে এরপর দৃষ্টি দিলেন আমার দিকে। সেই দৃষ্টিতে নানান চিন্তা আর কষ্টের ছাপ আছে। আমি এই দৃষ্টি দেখে নিজেকে আটকাতে পারলাম না। দৃষ্টি সরিয়ে ঝরঝর করে কেঁদে দিলাম। বাবা হয়তো আমার না বলা কথাটুকু বুঝলেন। তোমার বাবা মাকে ডাকো। কোন সংসার থেকে এসেছো সেটাও তো জানা জরুরি। আর নয়ন, নয়ন কোথায়? বাবার কথা শুনে সবাই বাবার দিকে তাকান। চাচাদের মুখেও সন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছে। হয়তো তারাও এমনটাই চাচ্ছিলেন। তারা জিজ্ঞাসানোর দৃষ্টিতে কাব্যের দিকে তাকান। কিন্তু মুহূর্তে একটু গলা ভেসে আসলো দরজার ওপাশ থেকে, সংসার নিয়ে কোনো অসন্তুষ্টি থাকবে না আশা করছি। বড় ভাইজানের তার বোনের সাজানো সংসারের উপর পূর্ণ আস্থা আছে। একটি দৃঢ় কণ্ঠে সবাই দরজার দিকে তাকালেন। মুহূর্তে সবার চোখে মুখে চমকের ঝিলিক দেখা গেল। কারণ দরজা তো আর কেউ নয়, স্বয়ং সুরজ মির্জা দাঁড়িয়ে, যিনি 30 বছর আগে এই বাড়িতে এসেছিলেন। এবারের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সবাই অবাক চোখে কাব্যের দিকে তাকান। কাব্য সবার চাহনির উত্তর দিতে বলে ওঠেন, হ্যাঁ, আমি নয়নতারা খান আর সুরজ মির্জার সন্তান কাব্য মির্জা। এতটুকু শোনার সাথে আমার বাবা চাচাদের নজর পরিবর্তন হতে দেখলাম। তারা দরজার ওপাশে নজর দিয়েছেন। বাবার চোখ ছলছল করতে লাগলো। আমি বুঝলাম কাউকে দীর্ঘদিন ধরে এক নজর দেখার আকাঙ্ক্ষা তার চোখে ফুটে উঠেছে। কাব্য হয়তো বুঝলো, তাই উত্তর দিতেই বলেন, মা বছর 5 আগে আমাদের ছেড়ে চলে গেছেন। হয়তো খুব তীব্র অভিমান নিয়ে পৃথিবী ছেড়েছেন। তাই তো তার মৃত্যুর খবর আপনাদের জানাতে বারণ করে গিয়েছিলেন। আজ আমাদের 7ম বিবাহ বার্ষিকী। বেশ ভোরে উঠেই আমি সব গুছিয়ে নিয়েছি। আমরা আজ ঘুরতে যাব। বিছানার দিকে তাকাতে এক সুদর্শন পুরুষকে নজরে পড়ল। এক হাত উপরে উঠিয়ে চোখের উপর রেখে সোজা হয়ে ঘুমাচ্ছেন। এই সুদর্শন পুরুষটি আমার স্বামী। আর তার পাশে একই ভঙ্গিতে হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আছে আমার রাজপুত্র নিহান। ভাবছিলে সব কিছুতেই একরকম। আমি আমার সব কাজ গুছিয়ে নিচ্ছি। হঠাৎ পিছন থেকে 2টি হাত আমার গলা জড়িয়ে নিল। তারপর ধীরে ধীরে আমার কোমরেও 2টি হাতের অস্তিত্ব টের পেলাম। এরপরের ঘটনাটুকু আমার জানা।
প্রথমে ছেলে 2 হাত দিয়ে গলা জড়িয়ে কপালে একটা চুমু দিবে, আর তারপরে তার বাপ দিবে। প্রতিদিন সকালেরই নিত্য ঘটনা। মাম্মাম, আমরা আজকে কোথায় ঘুরতে যাব? আমি ছেলের কথা শুনে একটু হাসলাম। এরপর ঘাড় ঘুরিয়ে কাব্যের দিকে তাকালাম। কাব্য আমার সাথে তাল মিলিয়ে হালকা করে হাসলেন। ওহো মাম্মাম, আমি বলি, আজ তোমাদের বিবাহ বার্ষিকী, তাই আমরা কোথাও ঘুরতে যাব, আর সেখানে ট্রেনে করে যাব। কিন্তু মাম্মাম, আমরা ট্রেনেই যাব কেন? কাব্য এবার নিহানকে কোলে তুলে নিলেন। ওর কপালে একটা চুমু এঁকে আমাকে তার কাছে টেনে নিলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলেন, কারণ আমাদের একদিন দেখা হয়েছিল, এক পড়ন্ত বিকেলে কোনো এক ট্রেনের কামরায়। সমাপ্ত।